আমার প্রিয় স্টুডেন্ট ভাই বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আমি তোমাদের কাউসার ভাই, তোমাদের স্বাগত জানাচ্ছি তোমাদের মাস্টার ক্লাসের আরো একটা পর্বে। এখন আমরা কথা বলবো বঙ্গবাণী কবিতাটা নিয়ে। বঙ্গবাণী মধ্যযুগে রচিত কবিতা। প্রথমেই বলে রাখি, কারণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলে, আমি যতবার বঙ্গবাণী নিয়ে স্টুডেন্টদের সাথে কথা বলছি, সবার একই কথা, ভাইয়া এটার কথা এমন কঠিন, এটার ভাষা এত মানে শব্দগুলো এমন ভাবে লেখা হয়েছে, মাথার উপর দিয়ে যায়, বুঝতে পারি না। খুব কমন সিনারিও। তো তোমাদের ব্যাপারে জানি না তোমাদের অনুভূতি কি বঙ্গবাণী নিয়ে। কারণ বঙ্গবাণী মধ্যযুগের কবিতা বলছে এই কারণে, দেখো বঙ্গবাণী যিনি লিখেছেন আহ আব্দুল হাকিম, উনি কখনকার মানুষ একটু দেখো। বলা হচ্ছে আনুমানিক, মানে ফিক্সড না এটা। আহ মুক্তার ভাই, জি ভাইয়া। আরে এই ছবি তো ভুল, এটা তো আব্দুল হাকিম। আমার প্রিয় স্টুডেন্ট ভাইয়েরা, তোমরা কেমন আছো সবাই? আমি তোমাদের কাউসার ভাইয়া, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের মাস্টার ক্লাসের আরো একটা পর্বে। আজকে আমরা কথা বলবো বঙ্গবাণী নিয়ে। বঙ্গবাণীর বিষয়ে সবার কমন অভিযোগ, আমার অভিজ্ঞতা থেকে বলছি, এটার ভাষা কঠিন, শব্দগুলো কেমন যেন অপরিচিত, উচ্চারণ করতে সমস্যা হয়, বুঝতে তো পারিই না। এরকম কিছু কথা আমি শুনছি সবার কাছে মোটামুটি কমন। তো এটা হওয়ার কারণ আছে, কারণটা হলো বঙ্গবাণী যিনি লিখেছেন আব্দুল হাকিম, উনি কোন শতকের বা কোন দশকের মানুষ? উনি মধ্যযুগের মানুষ। এখন মধ্যযুগ কোনটা? বাংলা সাহিত্যে তিনটা যুগ আছে, ভাইটাল প্রাচীন যুগ। এটা হচ্ছে 650 থেকে 1200 সাল পর্যন্ত। প্রাচীন যুগ কি 650 থেকে হবে নাকি 950 থেকে হবে, এটা নিয়ে দুই রকমের মতভেদ আছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 650 থেকে, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে 950 থেকে, তবে দুজনেই 1200 পর্যন্ত বলছেন। তবে এই দুইটা মতের মধ্যে সবথেকে গ্রহণযোগ্য এবং প্রচলিত প্রতিষ্ঠিত মতামত হলো 650 থেকে 1200 সাল পর্যন্ত, এটাই প্রাচীন যুগ। ওকে, আচ্ছা। তারপরে মধ্যযুগ, বিশাল মধ্যযুগের ব্যাপ্তি, এটা 1201 সাল থেকে 1800 সাল পর্যন্ত। তারপরে হচ্ছে আধুনিক যুগ। আধুনিক যুগ হচ্ছে 1801 থেকে এখন পর্যন্ত চলমান বা বর্তমান সময় পর্যন্ত। এখন আসো তাহলে মধ্যযুগ বলতে ভাইয়া কোন সময়টাকে বুঝাইছি? মধ্যযুগ বলছি এই সময়টাকে, তাই না? বাংলা সাহিত্যের মধ্যযুগ 1201 থেকে 1800 সাল পর্যন্ত। আর এই কবিতাটা এবং কবির যিনি রচয়িতা, ওনারা হচ্ছে মধ্যযুগের, অর্থাৎ আব্দুল হাকিম মধ্যযুগের কবি, আনুমানিক 1620 ওনার জন্ম। এখন জন্মটা কোথায় সেটা দেখলে বুঝতে পারবা ভাষা কেন কঠিন। ওনার জন্ম সন্দ্বীপের সুধারামপুর। দেখো, আনুমানিক 1620 সালে ওনার জন্ম সন্দ্বীপের সুধারামপুরে, আর মৃত্যু 1690। এখন আনুমানিক বলা হয়েছে এই কারণে, দেখো এখনকার সময়ে তো অনেক শিশু, বা এখন যাদের বয়স 20-22 বছর বা 15-16 বছর বা 30-40 বছর, তাদের জন্মদিনটা হয়তো বা বাবা মা লিখে রাখে নাই, এজন্য অনেকে কিন্তু জন্মদিনটা ফিক্সড করে বলতে পারে না। এটা বলতে পারে অমুক বছর, কিন্তু ঠিক কোন দিনটা এটা বলা মুশকিল। তো পেছনে আজকে থেকে 200, 200, 300 বা 250 বছর আগের সময়টায় আমরা কি দেখি? তখনকার সময়ে জন্মদিন বা জন্ম বছর এগুলোকে কাউন্ট করা, মনে রাখা, এটা খুব কঠিন সময় ছিল, বা মানুষ এগুলো নিয়ে ভাবতো না। এই জন্য আমরা তার মৃত্যু সাল, তখন যখন তিনি বিখ্যাত হয়ে গেছেন, বিখ্যাত মানুষ মারা গেছেন, সেই মৃত্যু সালটা মোটামুটি দেখা যায় আমরা ঠিকই জানি। কিন্তু জন্ম সাল বলার সময় তখন পুরাতন মানুষের ক্ষেত্রে আনুমানিক কথাটা ব্যবহার করতে হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা জন্ম মৃত্যু কোনোটাই বুঝতে পারি না, তার লেখা দেখে বা কিছু ঐতিহাসিকদের রচিত ইতিহাসের বই থেকে বুঝতে পারি। যেমন ধরো, এখন যদি কোনো বই রচিত হয় আর বইয়ে যদি লেখে, কেউ যদি লেখে আর কি, যে গত পরশুদিন কাউসার ভাইয়ের ক্লাস করলাম উদ্ভাসে, তাহলে বুঝতে হবে ওই বইটার প্রকাশের সময় যেটা বা লেখার সময় যেটা, ওই সময় কাউসার ভাইয়ের নামে কেউ একজন ছিল। এখন কি বুঝতে পারছো কথাটা? তো যদি এরকম ভাবে ঐতিহাসিকরা কোনো বই লিখে থাকেন, ওই বইয়ে প্রামাণ্য কোনো ডকুমেন্টস যদি থাকে, সেখান থেকে আমরা এভিডেন্স গুলো কালেক্ট করতে পারি। তো প্রাচীন মানুষের ক্ষেত্রে বা মধ্যযুগের মানুষের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমরা এগুলো আনুমানিক সাল ধরি। এটার কারণ হচ্ছে আমরা ফিক্সড করে বলতে পারি না, আর কিছু কিছু আমরা ফিক্সড বলতে পারি। তো 1620 খ্রিস্টাব্দে সন্দ্বীপের সুধারামপুরে জন্ম, এবং 1690-তে তিনি মারা যান। সন্দ্বীপটা কোথায়? সন্দ্বীপ হচ্ছে চট্টগ্রামের একটা উপজেলা। চট্টগ্রামের মূল ভূখণ্ডের বাইরে বললাম এই কারণে, সন্দ্বীপ প্রকৃতপক্ষে একটা দ্বীপ। অর্থাৎ নোয়াখালী, নোয়াখালীর হাতিয়া নামে একটা দ্বীপ আছে,
আবার এদিকে চট্টগ্রামের সন্দ্বীপ নামে একটা দ্বীপ আছে, মাঝখানে কিন্তু বঙ্গোপসাগর। তো নোয়াখালীর হাতিয়া থেকে পূর্ব দিকে আর চট্টগ্রামের মূল ভূখণ্ড থেকে পশ্চিম দিকে বঙ্গোপসাগরের একটা দ্বীপের নাম হচ্ছে সন্দ্বীপ। 662 কি 72 বর্গ কিলোমিটার আশেপাশে, 650 বর্গ কিলোমিটারের বেশি সন্দ্বীপের এরিয়া, যথেষ্ট বড়। অর্থাৎ সন্দ্বীপ দ্বীপ হইলেও সাইজে কাছাকাছি, প্রায় নারায়ণগঞ্জের সমান। নারায়ণগঞ্জ আমাদের সব থেকে ছোট জেলা, এটা তোমরা জানো নিশ্চয়ই। আগে একসময় আমরা মেহেরপুরকে সব থেকে ছোট জেলা বলতাম, বাট এখন হচ্ছে সব থেকে ছোট নারায়ণগঞ্জ। তো আয়তনে সন্দ্বীপ প্রায় নারায়ণগঞ্জের মতো একটা দ্বীপ, একটা উপজেলা। বুঝতে পেরেছো? বাংলাদেশের সব থেকে বড় জেলা তো রাঙ্গামাটি, এটা আমরা প্রত্যেকে জানি। আর দ্বিতীয় বৃহত্তম জেলা বললে সবসময় বুঝবে এটা চট্টগ্রাম। যা হোক, তো সন্দ্বীপের সুধারামপুরের জন্য। এখন চট্টগ্রামের ভাষা কেমন বলো? বাংলাদেশের সব থেকে কঠিন ভাষা কোথাকার ভাষা? চট্টগ্রামের ভাষা। এই জন্য কেউ কেউ কিন্তু বলে যে বাংলা ভাষা সিলেটে গিয়ে আহত হয়ে চট্টগ্রামে নিহত, আর কক্সবাজারে তার দাফন হয়ে গেছে। তাই না? আঞ্চলিক ভাষার মধ্যে একটু কঠিন, খুব সৌন্দর্য আছে ভাষাটার মধ্যে, ভাষাটার টোনিংটা খুব ভালো লাগে আমার। পৃথিবীর সব ভাষারই আঞ্চলিক ভাষা আছে, আর আঞ্চলিক ভাষাগুলো ভাষার জন্য অ্যাসেট বা সম্পদ। এমনকি চট্টগ্রামের ভাষাকে কোনো কোনো গবেষক আঞ্চলিক ভাষাও বলেননি বাংলার। তারা একটা স্বতন্ত্র আলাদা ভাষা বলছেন, ওই ভাষার নাম বলেছেন চাটগেইয়া। বলছেন যে তারা এটা বাংলার খুব কাছাকাছি ভাষাটা, তবে আলাদা ভাষা, আলাদা বর্ণমালাও ছিল এটার এক সময়, এখন আর ব্যবহৃত হয় না। এবং জনসংখ্যার দিক থেকে, ব্যবহারকারী জনগোষ্ঠীর দিক থেকে পৃথিবীর 88তম বৃহৎ ভাষা হচ্ছে চাটগাইয়া ভাষা। ঠিক আছে, কথা থাকছে আলোচনা। তো চট্টগ্রামের ভাষার উপস্থিতি আছে এটার মধ্যে। আরো মজার বিষয় হচ্ছে এক পাশে হচ্ছে নোয়াখালী, আরেকবার চট্টগ্রামের মূল ভূখণ্ড, মাঝখানে সন্দ্বীপ। মানে নোয়াখালীর ঠেলা আর চট্টগ্রামের ধাক্কা দুটোই কিন্তু সন্দ্বীপের ভাষার মধ্যে থাকবে। দ্যাটস ওয়াই উনি বলেছেন, কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, সেসবে সহিল মতে মনে হাবিলাস, টেকা যে নিবেদি। তারপরে জানি কি আছে, বাংলা করিয়া রচন নিজ পরিশ্রম তোষি আমি সর্বজন। এই জন্য কথাগুলো মাঝে মধ্যে একটু কঠিন মনে হবে। আচ্ছা, তারপর আসে উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ নূরনামা। এটা সব থেকে বিখ্যাত বই। ইউসুফ জুলেখা, এটা অনুবাদ করা বই। এটা হচ্ছে তোমার একটা ফার্সি কবিতার বই প্রকৃতপক্ষে। কবিতাটার নাম হচ্ছে ইউসুফ ও জুলাইখা। আব্দুর রহমান জামি নামের একজন কবি, ওনার বাড়ি ইরানে, পারস্যে। আব্দুর রহমান জামি, জামির লেখা কবিতার বই ইউসুফ জুলেখা, বা ইউসুফ ওয়া জুলাইখা আরবিতে, ফার্সিতে ইউসুফ ওয়া জুলাইখা। এটাকে বাংলায় তিনি অনুবাদ করেছেন, নাম দিয়েছেন ইউসুফ জুলেখা। তারপর লালমতি সৈফুল মুলক, শিহাবুদ্দিন নামা, নসিহতনামা, কারবালা শহরনামা, এগুলো প্রত্যেকটাই পরীক্ষায় আসে। বিশেষ তথ্য, মধ্যযুগের অন্যতম প্রধান কবি। মধ্যযুগ মানে কোন সময়টা বলছি বলতো? বলছি হচ্ছে মধ্যযুগ মানে হচ্ছে তোমার 1200 সাল থেকে 1800 সাল পর্যন্ত, এই সময়টা মধ্যযুগ। আর মধ্যযুগে যত কবি ছিলেন তাদের মধ্যে অন্যতম প্রধান কবি। মধ্যযুগে আমাদের যত কবি আছেন তার মধ্যে শ্রেষ্ঠ কবি হচ্ছেন কিন্তু প্রকৃতপক্ষে আলাওল। মুসলমান কবিদের মধ্যে, মধ্যযুগের মুসলমান কবিদের মধ্যে শ্রেষ্ঠ কবি হচ্ছেন আলাওল। আর উনিও অন্যতম প্রধান কবি। এখন আসো আমরা কবিতার দিকে চলে যাব, কবিতাতে কি আছে কবিতার দিকে গেলেই বুঝতে পারবো। নূরনামা এই কাব্যগ্রন্থ থেকে এটা সংকলিত হয়েছে। নূরনামা হচ্ছে কবিতার মূল বই, সেখান থেকে এটা নেয়া। এখন মূল ভাব কি, এটার ভিতরে কি বলা হয়েছে, কেন বলা হয়েছে, টোটাল কনসেপ্টটা আসো আমরা আস্তে আস্তে তোমাদের সাথে আলোচনা করি। একটু মনোযোগ দিও, হ্যাঁ? আমার কথা কেউ পার্সোনালি নিও না। এখানে কিছু কথা তোমাদের হয়তো বা কারো কারো আইডিওলজির বিপক্ষে যেতে পারে, আমি আগে মাফ চেয়ে নিচ্ছি। আহ কষ্ট পায় না, এখন কবিতার মধ্যে আছে, আমাকে বলতে হচ্ছে। আমরা বাংলাভাষী মানুষ জন্মগত ভাবেই, তাই না? নৃতাত্ত্বিক ভাবেও তো আমরা বাঙালি। বাংলাদেশের তেলে জলে আলো হয় আমরা বড় হয়েছি। এই দেশের প্রতি আমাদের অনেক ঋণ আছে। তুমি কি জানো তুমি সেই রিক্সাওয়ালার টাকায় পড়ছো? তুমি তো জানো না। যারা সরকারি স্কুলে পড়ো, তোমরা হয়তো বা 20, 30, 25 টাকা বেতন দাও, কিন্তু তোমাকে পড়ানোর জন্য কি সরকারের এক মাসে 30 টাকা খরচ হয়? বাকি টাকা সরকার কোথা থেকে ব্যয় করে? দেশের মানুষের ট্যাক্স থেকে ব্যয় করে। এই দেশের মানুষ বলতে এই দেশে বড় থেকে ছোট অর্থাৎ ধনী গরিব সবাই পড়ে না? ওই রিক্সাওয়ালাকে ট্যাক্স দেয় না? ভ্যালু এডেড ট্যাক্স তো বুঝো তোমরা, ভ্যাট ভ্যাট বুঝো? ভ্যালু এডেড ট্যাক্স, অর্থাৎ তুমি যত কিছু কিনো না কেন বাংলাদেশের ভূখণ্ডে, সবকিছুর সাথে একটা ট্যাক্স নির্ধারণ করা আছে, ইনক্লুড করা আছে। ধরো আমি একটা কলম তোমাদের দেখাই, এটা একটা কলম, হ্যাঁ? এখন একটা কলমের দাম বাংলাদেশের বাজারে কত টাকা হতে পারে? 5 টাকা, 8 টাকা, 10 টাকা, 20 টাকা। আমি ধরলাম একটা কলম, এরকম সিম্পল কলমগুলোর দাম হচ্ছে 10 টাকা বা 5 টাকা ধরলাম। এই 5 টাকা থেকে কিন্তু 5 পয়সা বা 15 পয়সা সরকার কিন্তু অ্যাজ এ ভ্যাট, অ্যাজ এ ভ্যালু এডেড ট্যাক্স সরকার নিয়ে নিছে। বুঝতে পারছো? প্রত্যেকটা কনজিউম করা যায় প্রত্যেকটা পণ্যের মূল্যের সাথে, মূল্য 1 টাকা হোক আর 100 টাকা হোক, যুক্ত করা আছে একটা ট্যাক্স। এটাকে বলা হয় ভ্যালু এডেড ট্যাক্স, এবং সরকারের আয়ের সব থেকে বড় উৎস হচ্ছে এটা।
তো সেই সোর্স থেকে সরকার কিন্তু আমাদের জন্য খরচ করে, বিশেষ করে যারা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা পড়াশোনা করছি বা করি তাদের জন্য। এবং এই মানুষগুলো একসময় বড় হয়, বড় হয়ে শিক্ষিত শ্রেণীর প্রতিনিধি হয়, তারপরে সাধারণ মানুষকে কামলা মনে করে, সাধারণ মানুষের বাংলাকে কামলার ভাষা মনে করে, সাধারণ মানুষের কালচারকে কামলাদের কালচার মনে করে। আই এম সো সরি, আই এম সো সরি, এটা আছে আমাদের দেশে। এবং একটা বড় শ্রেণী আছে যারা বাংলায় কথা বলতে তাদের কেমন বাধে, তারা বাংলা ইংরেজি মিশায় অদ্ভুত কথাবার্তা বলে। হ্যাঁ, এটা সত্য, যারা ইংলিশ মিডিয়ামে তোমরা পড়াশোনা করো তোমাদের মধ্যে ইংরেজির প্রভাব বেশি। বলো তুমি ইংরেজিতে কথা বলো, কিন্তু তোমার দিকে আমার একটা অনুরোধ থাকবে, বাংলাকে ভালোবাসো, কারণ এটা তোমার পরিচয়, এটা তোমার শেকড়। কবি এখানে এই কথাগুলোই বলছেন, কিন্তু আসবে এই কথাগুলো আমার মুখ দিয়ে নয়, কবির মুখ দিয়ে আসবে। বাংলাদেশে আমরা প্রচুর ইউটিউবার থেকে দেখি, হে গাইস আর সো, হে গাইস আর সো। তো হে গাইস আর সো একটা 10 মিনিটের ব্লগের মধ্যে এত বেশি বলে, কানে লাগে বারবার, তাই না? তো ভাই আমরা থাকি বাংলাদেশের ভূখণ্ডে, একটা বিদেশি ভাষা বলতে পারা, একটা বিদেশি ভাষা জানা, এটা অবশ্যই একটা স্কিল। এবং সেটা যদি ইংরেজি ভাষা হয় সেটা আরো বেশি প্লাস পয়েন্ট ডেফিনেটলি। কিন্তু কেন বোঝো না, আমরা যখন বাংলা বলবো তখন বাংলা বলবো, যখন ইংরেজি বলবো তখন ইংরেজি বলবো। যুগের বিবর্তনে আমাদের কথার ভিতরে মাঝে মধ্যে ইংরেজি শব্দ চলে আসে, আসতেই পারে। তবে কতটুকু আসলে সেটা দৃষ্টিকটু হয় তার একটা মার্জিন নিশ্চয় আমাদের থাকা উচিত। কথা কি বুঝতে পারছো? আমরা তো অবশ্যই বলবো, কেন বলবো না? আমরা আগাবো না বিশ্বায়নের যুগে? আমরা পৃথিবীকে লিড করার কাজ করব না? আমি তো লিড করব, করতেই হবে। তো আমাদের কালচারের সাথে অনুভূতির সাথে এটার জন্য আমরা সঙ্গতি রাখি, আমরা যেন ভুলে না যাই আমরা কারা। আমরা যে বাঙালি, আমার পরিচয় কবিতার মধ্যে সৈয়দ শামসুল হক বলেছেন না, আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল লাল রাজপথ থেকে। তা আমার পরিচয় যেন আমি ভুলে না যাই, আমি কে, আমার শেকড় যেন আমি ভুলে না যাই। আমার সমস্তটাকে, আমার সত্তাকে যেন, আমার সমস্ত পরিচয়কে যেন আমি আমার মধ্যে কি করি, ধারণ করি। এটা তোমাদের প্রতি আমার অনুরোধ থাকলো। কারণ কি জানো, বিজাতীয় সংস্কৃতি বেশি বেশি চর্চা করলে নিজের দেশ, মাটি এবং জাতির প্রতি দায়বদ্ধতা আস্তে আস্তে কমে যায়। আর কমে গেলে মানুষ শেকড়হীন হয়ে গেলে ওই রাষ্ট্রের অস্তিত্ব হুমকির মুখে পড়ে। তো তোমাদের জন্য ভাইয়ের এটা উপদেশ বলবো না, অনুরোধ থাকবে। কারণ কবিতার ভিতরে গেলে এই কথাগুলোই পাবা। কিন্তু আমি যে এরকম তোমাদেরকে বুঝাই শোনায় বলছি নরম ভাবে, ও কবি নরম ভাবে বলেন নাই, কবি রাগে ক্ষোভে কষ্টে খুব শক্ত ভাষায় বলছেন। কথা ক্লিয়ার? এখন যেমন আমরা যত্রতত্র ইংরেজির ব্যবহার নিয়ে মাঝে মধ্যে শঙ্কিত হই, তখন যত্রতত্র আরবি ফার্সির ব্যবহার নিয়ে মানুষ শঙ্কিত হতো। সেই জিনিসগুলো তোমাদের দেখাবো। তিনি বলছেন যে আমি সমস্ত ভাষার প্রতি শ্রদ্ধাশীল, কোনো সমস্যা নাই, কোনো ভাষার প্রতি আমি কোনো হিংসা বিদ্বেষ বা কষ্ট বোধ করি না। বিশেষ করে আরবি ফার্সির প্রতি তো কষ্ট বোধ করার কোনো প্রশ্নই আসে না। কারণ আল্লাহ এবং আল্লাহ রসুলের সিফত বা গুণ বা মর্যাদা বা সম্মান এই ভাষাগুলোর দ্বারা বর্ণনা করা হয়েছে। তো এখন ওই সময়ে কবি এই কবিতার মধ্যে এক সময় বাংলা ভাষা অবজ্ঞাকারীদের ব্যাপারে কঠিন কঠিন কথা কেন বলছেন, এটাও তো একটা প্রশ্ন নাকি? তাহলে শোনো, তখন মুসলমানদের মধ্যে একটা শ্রেণী ছিল যারা মনে করত মুসলমানদের জন্য ভাষা হচ্ছে দুইটা, একটা আরবি আর একটা হচ্ছে ফার্সি। আর যা তারা বাংলার ভাষা, যেটা আমাদের যে বাংলা ভাষা প্রাণের ভাষা, এটাকে তারা বলতো হিন্দুর অক্ষর। হিন্দুর অক্ষর মানে হচ্ছে তোমার বাংলা ভাষার সাথে সংস্কৃত ভাষার একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে, এটা আমরা প্রত্যেকে জানি। সংস্কৃত ভাষার প্রচুর শব্দ বাংলা ভাষায় ব্যবহার করা হয়, তাই না? তো এই জন্য হিন্দুদের ধর্মীয় ভাষা যেহেতু সংস্কৃত বা সংস্কৃত বা এই কারণে বাংলা ভাষার সাথে সংস্কৃত ভাষার সম্পর্ক থাকার কারণে বাংলাকে কেউ কেউ হিন্দুর অক্ষর বলে গালি দিত ওই সময়টায়। বুঝতে পেরেছো কি? এবং তারা মুসলমানরা বলতো, মুসলমান সমাজে তারা তারা বলতো আরবি ফার্সি আমাদের কাছের ভাষা, অথচ তারা জন্মাইছে বাংলাদেশে, তাদের ভাষা হচ্ছে বাংলা, বাংলায় তাদের আবেগ, তারা হচ্ছে বাঙালি, জন্মগত এবং নৃতাত্ত্বিক পরিচয় হচ্ছে বাঙালি, ইচ এন্ড এভরিথিং তারা বাঙালি। কিন্তু প্রেম ভালোবাসা দরদ সবকিছু উপচায় পড়ে কার প্রতি? আরবি ফার্সির প্রতি। তখন কবি রাগে ক্ষোভে বলছেন যে যেসব বঙ্গে তো জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয়ন জানি। বাংলা যারা জন্মাইলো কিন্তু বাংলা ভাষাকে যারা ঘৃণা করলো তারা কার জন্ম আমি জানি না, জন্ম পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করছেন। কত কঠিন কথা! তারপরে বলছেন তোমরা যে বলো আরবি ফার্সি মুসলমানদের ভাষা, এটাই হওয়া উচিত, কেন? কেন? তুমি যে কোনো ভাষাতেই আল্লাহকে ডাকো না কেন, আল্লাহ সমস্ত ভাষা সম্পর্কে অবগত। আর মানুষের মুখে ভাষা দিয়েছেন কে, ভাষা দান করেছেন কে? মহান রব, মহান সৃষ্টিকর্তা, ঠিক না? তো সৃষ্টিকর্তা মানুষের মুখে ভাষা দিলেন,
আর সৃষ্টিকর্তা কি কোনো একটা ভাষাকে নির্ধারণ করে দিবেন সেটাতেই তুমি ডাকো? মুসলমানদের জান্নাতের ভাষা আরবি হবে, এর মানে আল্লাহকে বলছে কেউ বাংলা আমার কাছে মোনাজাত করতে পারবে না? ধর্মের ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, তাই বলে বাংলা ভাষা ছেড়ে দিতে হবে এটা বলছেন আল্লাহ কোথাও? বলেননি। তুমি যে ভাষাতেই ডাকো না কেন, তুমি আল্লাহর বান্দা, তোমার মুখে ভাষাটাও আল্লাহই দিয়েছেন। এই জন্য বলছেন সর্ববাক্য বুঝে বুবু যত ইতি বাণী। আর জায়গায় কি যেন বলছেন যে হিন্দুয়ানি ভাষা যেটাকে বলো না কেন কোনো সমস্যা নাই, আল্লাহ সমস্ত বাক্য বুঝেন, সমস্ত কথা বুঝেন। বুঝা গেছে? উনি আপে নিরঞ্জন, নিরঞ্জন সব ভাষা জানেন, সমস্ত কিছু সম্পর্কে তিনি অবগত। সো এটা ভাববা না যে ওটাই আল্লাহ বুঝেন আর একটা আল্লাহ বুঝেন না, ব্যাপারটা এমন না। বলছে এসব ভাষার, সকল ভাষার প্রতি কবি শ্রদ্ধাশীল, কিন্তু সকল ভাষা জনগণ জনসাধারণের বোধগম্য নয়। এই কারণে কবি মাতৃভাষায় গ্রন্থ রচনায় মনোনিবেশ করেন। মানুষ মাত্রই নিজের ভাষায় স্রষ্টাকে ডাকে, আর স্রষ্টা সকল ভাষায় বুঝতে পারেন। তাই মাতৃভাষার প্রতি যারা বিদ্বেষ পোষণ করে, স্বদেশ ভাষার প্রতি যাদের বিন্দুমাত্র অনুরাগ নেই, তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করে দেশ ত্যাগের কথা বলেছেন। দেশি ভাষা বিদ্যা যার মনে না জোয়ায়, মনে ন জোয়ায় চট্টগ্রামের ভাষায়, দেশি ভাষা বিদ্যা যার মনে জন্ম লাভ না করে, মানে ভালো না বাসে মন থেকে। জোয়াই শব্দটা আমার ব্রাহ্মণবাড়িয়াতে এটাকে বলা হয় জোয়ানো। জোয়ানো মানে তৈরি করা, মানে মেকিং করা আর কি। তো শাব্দিক অর্থ চট্টগ্রামের ভাষাটা আমার এলাকায় আছে। তো দেশি ভাষা বিদ্যা যার মনে ন জোয়ায়, দেশি ভাষার বিদ্যা মানে দেশের ভাষা, দেশের বিদ্যা যার মনে জন্ম লাভ না করে, অর্থাৎ দেশের ভাষা বিদ্যার প্রতি যার মনে আবেগ নাই, প্রেম নাই, দরদ নাই, ভালোবাসা নাই, অনুরাগ নাই, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ অনুযায়? সে নিজের দেশ ছেড়ে বিদেশ যায় না কেন? কেন সে যায় না বিদেশে? অর্থাৎ তুমি দেশ ছেড়ে বেরিয়ে যাও, এই দেশে থাকার কোনো অধিকার তুমি রাখো না, তোমার কোনো অধিকার নেই এই দেশে থাকার, কারণ তুমি এই দেশে থাকো অথচ এই দেশের ভাষার প্রতি, এই দেশের বিদ্যার প্রতি, এই দেশের কালচারের প্রতি, কোনো কিছুর প্রতি তোমার কোনো দরদ নেই, ভালোবাসা নাই, আবেগ নাই। বোঝা গেছে কথা? এখন আসো আমরা আস্তে আস্তে এই কবিতার মূল পয়েন্টগুলোতে যাব, কথা বলবো, আমরা জানবো। শেষ চরণ, দেশি ভাষা উপদেশ মনিহিত অতি, এটা হচ্ছে শেষ লাইন আর কি কবিতার। অর্থাৎ আমার দেশের ভাষা, আমার দেশের উপদেশ মনে হিত অতি, অর্থাৎ দেশের সমস্ত কিছুই, ভাষা, ভাষার টোনিং, উপদেশ, কথাবার্তা, ইচ এন্ড এভরিথিং আমার খুব ভালো লাগে, আমার খুব পছন্দনীয়। এরপরে আসো আমরা একটু ভিতরের দিকে যদি আলোচনা করি। উল্লেখিত ভাষায় কবিতার মধ্যে বলছেন যে বাংলা, আরবি, ফার্সি এই ভাষাগুলোর কথা এখানে বলা আছে আর কি, কথায় কথায় কবি বলছেন। তারপরে বলছেন যারা বঙ্গে জন্মগ্রহণ করেও বাংলাকে হিংসা করে, কবি তাদের জন্ম পরিচয় নিয়ে সন্দেহ পোষণ করেন। অর্থাৎ ওই যে বললাম, যেসব বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। ওই বলছেন যাদের কিতাব পড়ার অভ্যাস নাই, সাধারণ মানুষ, বড় কিতাব যারা পড়তে পারে না, তারা আমাকে এসে বললো আমি যেন বাংলা ভাষায় কবিতা রচনা করি, তারা পড়তে চায়। তখন আমি আমার পরিশ্রমের দ্বারা চেষ্টা করলাম তাদেরকে তোষণ করতে, খুশি করতে, তারপরে আমি লেখা শুরু করলাম। অন্য ভাষার প্রতি আমার কোনো বিদ্বেষ নাই, ক্ষোভ নাই, রাগ নাই, বিশেষ করে সেটা আরবি ফার্সি যদি হয়, সেই ভাষার প্রতি তো আমার রাগ ক্ষোভ আসার কোনো প্রশ্নই আসে না, কারণ এই ভাষাগুলোতে আল্লাহ, আল্লাহর নবীর সিফত বা গুণ বর্ণনা করা হয়েছে, কোনো অসুবিধা নাই। কিন্তু আমার খুব খারাপ লাগে আমি যখন দেখি দেশি ভাষা বুঝতে আমাদের ললাটে ভাগ পড়ে, আমরা যখন ভ্রু কুচকাই বাংলা বোঝার সময়, তখন আমাদের খুব খারাপ লাগে আমার কাছে, কবি বলছেন। কথা বুঝতে পেরেছো? তারপরে বলছেন যেহেতু এই দেশের তেলে জলে সমস্ত কিছু নিয়ে মানুষ হয়েছে, অথচ এই দেশে জন্মায় তুমি বাংলাকে কি করো না, ভালোবাসো না। এই জন্য কষ্ট পায় কবি বলছেন, কি বলছেন? যেসব বঙ্গে তো জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয়ন জানি। যারা বাংলায় জন্মাইছে কিন্তু বাংলাকে হিংসা করে, তারা যে কার জন্ম সেটা আমি জানি না, আমি বুঝতে পারি না, আমি নির্ণয় করতে পারি না। উনি তাদের জন্ম পরিচয় নিয়ে দুঃখ প্রকাশ করছেন, মানে সন্দেহ প্রকাশ করছেন। কথা বুঝতে পেরেছো? মানে মারাত্মক ভাবে কষ্ট পাইলে মানুষ এই কথাগুলো বলতে পারে। তারপরে কবি সখেদে বলেছেন, খেদ মানে হচ্ছে দুঃখ, এই খেদ, হ্যাঁ, দুঃখ বা কষ্ট বা ক্ষোভ, মনের কষ্ট আর কি, হ্যাঁ। কবি সখেদে বলেছেন যাদের মনে স্বদেশের ও স্বভাষার প্রতি কিছুমাত্র অনুরাগ নেই, তারা কেন এদেশ পরিত্যাগ করে না? কেন এদেশ পরিত্যাগ করে না? বাংলা ভাষার প্রতি যাদের কোনো আবেগ নেই, ভালোবাসা নাই। এরপরে হাবিলাস অর্থ অভিলাষ বা প্রবল ইচ্ছা, সিফত শব্দের অর্থ গুণ, নিরঞ্জন শব্দের শাব্দিক অর্থ নির্মল, আর কবিতায় ব্যবহার করা হয়েছে সৃষ্টিকর্তা এই অর্থে। ওকে, কবিতার মূল সুর। এবার আসো আমরা কিছু প্রশ্ন নিয়ে কথা বলবো।
আমি তোমাদেরকে যে কথাগুলো বলেছিলাম শুরুতে ভাষার ব্যাপারে, তাহলে কবিতার কথাগুলো কি আর একটু কঠিন না? আর একটু কঠিন কিন্তু, মানে কঠিন মানে একটু কষ্টে ভরা, এটা বোঝাচ্ছি। কবিতার মূল সুর কি মানব প্রেম নাকি ভাষা প্রেম নাকি দেশপ্রেম? এখানে মানব প্রেমের তেমন কোনো মেসেজ, তেমন কোনো কথাবার্তা আমরা পাই না, আমরা দেখি না। এখানে আমরা ভাষা প্রেম পাই, হ্যাঁ দেশপ্রেমটাও পাই। তাহলে আমরা দুই নিতে পারবো, এপাশ থেকে তিন নিতে পারবো। দুই এবং তিন যেখানে আছে এটা উত্তর হয়ে যাবে। ভাষার প্রতিও প্রেম, দেশের প্রতিও প্রেম, দুটি কবিতার মধ্যে আমরা দেখি। কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে? নূরনামা, শিহাবুদ্দিন নামা, নসিহতনামা, শহরনামা? নূরনামা, এখান থেকে সংকলন করা হয়েছে। তারপরে হচ্ছে কবিতায় কবি আব্দুল হাকিম তীব্র ক্ষোভে যে বলিষ্ঠ বাণী উচ্চারণ করেছেন তা হলো, নিজ দেশ ত্যাগে কেন বিদেশ ন যায়, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি, হিন্দুর অক্ষর হিংসে সেসবের গণ, যেসবে বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী। আচ্ছা, এই সবগুলো কথার মধ্যে দেখো বলছে তীব্র ক্ষোভে, অর্থাৎ সব থেকে কষ্টে উনি যে বলিষ্ঠ বাণী উচ্চারণ করেছেন সেটা হচ্ছে সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। নিজ দেশ ত্যাগে কেন বিদেশ ন যায়, এটাও তিনি বলছেন। আবার সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি, এটাও তিনি বলছেন। তবে ভালো উত্তর কোনটা? দুটো কথার মধ্যে সব থেকে বেশি ক্ষোভ, রাগ ঝরে পড়ছে কোনটাতে, অ্যারোগ্যান্স কোনটাতে বেশি? সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি, এটা ভালো উত্তর। আর আগেরটা আছে যে দেশি ভাষা বিদ্যা যার মনে নজোয়ায়, নিজ দেশ ত্যাগে কেন বিদেশ ন যায়, এটাও ঠিক। কিন্তু সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি, এটা সব থেকে বেশি ঠিক। সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন বলতে কি বোঝানো হয়েছে? অর্থাৎ যেই দেশে যেই বাক্য কহে নরগণ, সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন, অর্থাৎ মানুষ যেখানেই হোক, যে দেশেই হোক, যে কথাই বলুক না কেন, যে ভাষাতে মনের ভাব প্রকাশ করুক না কেন, আপে নিরঞ্জন সৃষ্টিকর্তা সমস্ত ভাষা বোঝেন, তাই না? তো এখন এটা বলতে কি বোঝানো হয়েছে? সব ভাষা স্রষ্টার নিকট গ্রহণযোগ্য, স্রষ্টা সব ভাষায় বোঝেন, মরমে সাধনা সব ভাষায় করা যায়, আরবি ভাষা স্রষ্টার নিকট প্রিয়। এটার অর্থ হচ্ছে স্রষ্টা সব ভাষা বোঝেন। বোঝেন মানে এটা আসলে কথাটা মূলত হচ্ছে স্রষ্টা সব ভাষা সম্পর্কে অবগত। কারণ তিনিই তো মানুষের মুখে ভাষা দিয়েছেন, তাই না? মানুষের মুখে ভাষা দিয়েছেন কে? আল্লাহ বলেছেন না সূরা আর রহমানে, আল্লাহ মাহুল বায়ান, আমি তোমারে কথা বলতে শিখাইছি, তোমারে কালাম শিক্ষা দিয়েছি, তোমাকে আমি সৃষ্টি করেছি। আল্লাহ বলেছেন এই কথাগুলো। সুতরাং মানুষের মুখে ভাষা তো মহান সৃষ্টিকর্তাই দিয়েছেন। এরপরে কবি আব্দুল হাকিম বাংলায় সাহিত্য রচনা করেন কাদের জন্য? বাংলা ভাষা বিদ্বেষীদের জন্য, যাদের কিতাব পড়ার অভ্যাস নেই, যাদের মারফতের জ্ঞান নেই, আরবি ফার্সিতে অনুরাগীদের জন্য, যাদের কিতাব পড়ার অভ্যাস নেই। কিতাব মানে হচ্ছে ধর্মীয় কিতাব বা বড় ধরনের কিতাব বা খুব হাই লেভেলের থট যেসব কিতাব, বা অত উচ্চ শিক্ষিত মানুষ না যারা। কবি বলছেন কিতাব পড়তে যাদের অভ্যাস নেই তারা এসে আমাকে ইচ্ছার কথা বললো, আর তাদের জন্য আমি কি করি? বাংলা ভাষায় সাহিত্য রচনা করি, কথা এটাই। এরপরে আসো নিচের দিকে, কোন ভাষার প্রতি কবি আব্দুল হাকিমের মোটেই বিদ্বেষ নেই? আরবি ফার্সি। তারপরে হচ্ছে নিজ দেশ ত্যাগে কেন বিদেশে না যায়? ত্যাগী শব্দের অর্থ হচ্ছে ত্যাগ করে। তোমাদের জন্য অসাধারণ সুন্দর কিছু উদ্দীপক রাখছি আজকে ভাইয়া, সৃজনশীল এগুলা তোমাদের দেখাবো। অস্বাভাবিক সুন্দর কোশ্চেন। এরপরে আচ্ছা দেখি, নিজ দেশ ত্যাগে কেন বিদেশে না যায় চরণটিতে কি প্রকাশ পেয়েছে? অবজ্ঞা, তীব্র ঘৃণা, শত্রুতা, মাতৃভাষা প্রীতি। তীব্র ঘৃণা, অর্থাৎ নিজ দেশ ত্যাগ করে তারা বিদেশ যায় না কেন? তাহলে তীব্র ঘৃণা, এটাই সব থেকে ভালো উত্তর। অর্থাৎ কবি বলছেন যে তুমি বাংলাদেশে থাকো, বাংলাদেশের মানুষ তুমি, তুমি জন্ম পরিচয়ের দিক থেকে তুমি বাঙালি, তোমার সমস্ত কিছু বাংলা এবং বাংলা সত্তার সাথে রিলেটেড, অথচ বাংলা ভাষার প্রতি তোমার কি নাই? কোনো ভালোবাসা নাই, আবেগ নাই, দরদ নাই। তো দেশ ছেড়ে তুমি যাও না কেন, থাকো কেন এই দেশে? তীব্র ঘৃণা। আমাদের মধ্যে দেখবো অনেক সময় বাংলাদেশের সমস্যা এটা, এই ওটা ওই অমুক তমুক, ওরে বাবা, তো তুমি থাকো কেন এই দেশে? এত সমস্যা, তোর দরকার কি? তোমার থাকতে বলছে কে? এটা আমাদের ধুলামাটির দেশ, আমরা এটাকে গর্ব। এই দেশে অনেক সমস্যা জানি তো, এই দেশে অনেক কিছুর সংকট জানি তো,
এদেশে নাই নাই এটাও তো জানি, এদেশে অপরাধের বিচার হয় না এটাও জানি, এদেশে বৈষম্য দিন দিন বাড়ছে জানি তো। তো দেশটা তো আমার, আমি গর্ব নাই দেশটাকে? আমি যদি কুইট করি, আমার দেশটাকে গর্বে কি? আমার দেশটা এখন যেমন আছে এমন থাকবে, সমস্যাগুলো আছে এবং আমরা সেটাকে অবশ্যই কি করব, আমরা একে অবশ্যই সমাধান করব। এটা হওয়া উচিত। কিন্তু এ মুখ মানে একটা অবজ্ঞা, এটা নাই ওটা না, আমি অমুক দেশে দেখছি তমুক কিছু, অমুক দেশে এইটা ওইরকম ঠিক আছে। যারা এখন ফার্স্ট ওয়ার্ল্ড, তাদের হিস্ট্রি পড়ো, আজকে থেকে 150 বছর আগে তারা কোথায় ছিল, 100 বছর আগে, 90 বছর আগে তারা কোথায় ছিল। তারাও তো এই স্টেজ গুলো পার করে আজকের জায়গায় আসছে, তাই না? এমন তো না যে রাতারাতি ওভারনাইট পৃথিবীতে কোনো রেভলিউশন হয় না, এটা সম্ভব না। সেগুলো কোনো কথা না। আমার দেশে সমস্যা আছে, সমস্যা নিয়ে আমার হতাশা থাকতে পারে, তাই বলে এইসব হাঙ্কি পাঙ্কি কথা অমুক না, এগুলো এগুলো আমরা বলবো না। দেশটা আমার, আমি এটাকে গড়বো, এটা আমার দেশ, গড়ার দায়িত্বটাও আমার। কথা বোঝা গেল কি? ওই যে হারি জিতি বাংলাদেশ। ওকে। মিস্টার তারেক লন্ডন থেকে পড়াশোনা করে এসে সবসময় ইংরেজিতে কথা বলেন। সবাই তাকে বাংলায় কথা বলতে বললে তিনি বলেন, বাংলায় কথা বলতে আমার ভালো লাগে না। ওরে মিস্টার তারেক বাবা! উদ্দীপকে তারেকের মধ্যে কবিতার বিষয়বস্তুর কোন দিকটি অনুপস্থিত? মাতৃভূমির প্রতি মমতা, মাতৃভাষার প্রতি ঘৃণা, মাতৃভাষার প্রতি মমতা, এটা 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 এটা। কারণ লন্ডন থেকে পড়াশোনা করে আসছে এবং সবসময় কথা বলে ইংলিশে, বাংলা অনুরোধ করলে কথা বলার জন্য বাংলা কথা বলতে তার ভালো লাগে না। তাহলে মাতৃভাষার প্রতি মমতা তার মধ্যে অনুপস্থিত। করিম সন্তানকে ইংরেজি মাধ্যমে পড়াবে, তাই সে মাম্মি ড্যাডি আঙ্কেল শব্দগুলো সন্তানকে শেখায়। মা বাবা চাচা এই শব্দগুলো শোনা বলা চর্চা করা থেকে সে সন্তানকে দূরে রাখে। কিন্তু মা বলেন, বিদেশি শব্দে কোনো প্রাণ নেই, বরং দেশি শব্দে আবেগের প্রকাশ ঘটে বেশি। আচ্ছা, না এটা একটা উদ্দীপক। মাম্মি ড্যাডি আঙ্কেল, আঙ্কেল তো আমরা বলি, মাম্মি ড্যাডি হয়তো বা খুব কম মানুষ বলে, বিভিন্ন ভাবে বলে। এটা প্রত্যেকের নিজস্ব পারসেপশনের ব্যাপার, যে যেভাবেই বলুক না কেন সম্বোধন গুলো, তবে মনে রাখবো আমার আত্মপরিচয় এটা যেন আমার কাছে থাকে। আচ্ছা, তাহলে দেখো এখানে কি বলছে, করিম সন্তানকে ইংরেজি মাধ্যমে পড়াবে, এই জন্য সে মাম্মি শেখায়। এটা কিন্তু দিনাজপুর বোর্ড 2019-এর কোশ্চেন। ড্যাডি শেখায়, আঙ্কেল এগুলো শেখায়। আচ্ছা, মা বাবা চাচা এই শব্দগুলো শোনা বলা ও চর্চা করা থেকে সন্তানকে দূরে রাখে। ওকে। কিন্তু মা কি বলছে, বিদেশি শব্দে কোনো প্রাণ নাই আর দেশি শব্দে আবেগের প্রকাশ বেশি ঘটে। করিমের ক্ষেত্রে কবিতার যে চরণ প্রযোজ্য তা হলো, সেসব কাহার জন্ম নির্ণয় না জানি, নিজ দেশ ত্যাগে কেন বিদেশনো যায়, দেশি ভাষা উপদেশ মনে হিত অতি। আচ্ছা, এখন উত্তর হিসেবে যদি এখান থেকে নিতে হয়, আমরা কোনটাকে নিব? ভালো উত্তর কোনটা? কারণ করিম তো বাংলা ভাষার প্রতি তার অবজ্ঞা আছে, বাংলা ভাষাকে সে পছন্দ করে না। বাংলা ভাষার প্রতি তার একটা মানে কি বলে এটাকে, যদি আমরা সংক্ষেপে যদি বলতে চাই, এটাকে বলে হচ্ছে মানে অ্যালার্জি টাইপ, তাই না? সে মাম্মি ড্যাডির প্রতি তার খুব অনুরাগ। তো মাম্মি ড্যাডির প্রতি খুব অনুরাগের মানে হচ্ছে বাংলা ভাষার প্রতি তার খুব একটা দরদ বা ভালোবাসা আমরা প্রত্যক্ষ করি না। এই জন্য আমরা প্রায় সময় বিভিন্ন সময় কথায় কথায় আমরা বলি না অনেক সময় যে তার এই বিষয়টার প্রতি অ্যালার্জি আছে। তো এই জন্য করিমের ক্ষেত্রে প্রযোজ্য বললে দেশি ভাষা উপদেশ মনে হিত হতে এটা নিতে পারবো না। সেসব কাহার জন্য নির্ণয় জানি এবং নিজ দেশ ত্যাগে যেন বিদেশনো যায়, আমরা দুটো নিতে পারবো। দুটোই যদি নিতে পারি, এক এবং দুই, এক এবং দুই আছে যেখানে, সিতে আছে, আমরা সি অ্যান্সার হিসেবে নিয়ে নিলাম। উদ্দীপকে মায়ের মনোভাবে কবিতার কোন বৈশিষ্ট্যের প্রতিফলন ঘটেছে? উদারতা, মাতৃভাষা প্রীতি, মারফত জ্ঞান সম্পন্ন, সর্বভাষায় শ্রদ্ধাশীল। তোমাকে জিজ্ঞাসা করছে মায়ের মনোভাবে, অর্থাৎ মায়ের যে অ্যাঙ্গেল তুমি দেখতেছো, মায়ের যে কথা, তার যে অবস্থান মাতৃভাষার হিসাবে, এখানে কোন বৈশিষ্ট্যের প্রতিফলন আছে? উদারতা নাকি মাতৃভাষা প্রীতি? এটা হচ্ছে ভালো উত্তর, মাতৃভাষা প্রীতি। উনি বলছেন বাংলাতে আবেগের প্রকাশ সব থেকে বেশি ঘটে, সব থেকে ভালো মতো ঘটে। বঙ্গবাণী কবিতাটি কোন শতকে রচিত? সপ্তদশ। কারণ 1600 সাল মানেই হচ্ছে তোমার এটা সপ্তদশ শতক, মনে রাখবা। ঠিক 1701 যদি হয় তখন সেটা হয়ে যাবে অষ্টাদশ শতক। কারণ 1601, 2, 3 এগুলো আসলে সপ্তদশটাকে ক্রিয়েট করে, তাই না? এই সপ্তদশ তৈরি হওয়ারই একক, এটা আমরা মাথায় রেখো। 1601 থেকে সপ্তদশ শতকের শুরু। কারণ 1600 হয়ে গেছে মানে তো পরের গুলো 1600-র জন্য না, পরের গুলো দিয়ে সপ্তদশ বা 17 শতক তৈরি হচ্ছে।
এই জন্য মাথায় রেখো, এটা সপ্তদোষ হবে। আব্দুল হাকিম রচিত কাব্যগ্রন্থ নূরনামা, ইউসুফ জুলেখা, সয়ফুল মুলুক, শিহাবুদ্দিন নামা, কারবালা শহরনামা, মানে সবগুলোই তো। এখানে নূরনামা, ইউসুফ জুলেখা এবং সয়ফুল মুলুক আছে, আমরা তিনটাকে নিব, 1 2 3। তারপরে বাংলাদেশকে বোঝাতে কবি আব্দুল হাকিম কোন শব্দটি ব্যবহার করেছেন? বাংলা বঙ্গ, বঙ্গবনের নিজ দেশ বঙ্গ। মাতা পিতা মোহ ক্রমে বঙ্গে তো বসতি, এখানে কি ফুটে উঠেছে? বিবৃতি, আদেশ, ভাষাপ্রীতি, দেশপ্রেম। বলছে মাতা পিতা মোহ ক্রমে বঙ্গে তো বসতি, আমার মা, আমার পিতামহ ক্রমান্বয়ে, অর্থাৎ আমার বংশ পরম্পরায় আমরা প্রত্যেকে বাংলায় বসবাস করি, বাংলাদেশে বসবাস করি, সুতরাং দেশপ্রেম, দেশের প্রতি দরদ, ভালোবাসা। বঙ্গবাণী কবিতায় ত্যাগের শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? ত্যাগ করে, ত্যাগ করে। তোমাদের কিছুক্ষণ আগে লিখে দিয়ে আসছিলাম না এই কথাটা, মনে করে দেখো তো, যে যেসব বঙ্গে তো জন্মে হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় না জানি, এটা যেমন একটা কথা, তার খুব কষ্টে ভরা একটা উক্তি, ঠিক এরকম কষ্টে ভরা আরেকটা উক্তি আছে এরকম, দেশি ভাষা বিদ্যা যার মনে ন জোয়ায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়। বুঝতে পারছো? সুতরাং নিজ দেশ ত্যাগ করে সে বিদেশে যায় না কেন? তাকে বাংলাদেশে থাকতে বলছে কে? তাহলে তো বাংলাদেশে থাকার তো কোনো দরকার নেই। কথা বুঝা গেছে? আচ্ছা, তারপরে নিরঞ্জন শব্দের অর্থ কি? নিরঞ্জন শব্দের শাব্দিক অর্থ যদি বলো তাহলে নির্মল। আর যদি প্রশ্ন করো যে ভাইয়া এখানে কবিতার মধ্যে বলছে কোন অর্থে, কবিতার মধ্যে বলছে হচ্ছে সৃষ্টিকর্তা অর্থে, এটাও তো ঠিক। কিন্তু ওই যে যেই দেশে যেই বাক্য কহে নরগণ, সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। নিরঞ্জন কথার মূল অর্থ নির্মল, যার মধ্যে কোনো মল নাই। মল নাই মানে হচ্ছে কুটিলতা নাই, সমস্যা নাই, এই অর্থ। কিন্তু এখানে কবিতায় ব্যবহার করা হচ্ছে সৃষ্টিকর্তা অর্থে, তো ওইটা নাই এখানে, নিশিরাত প্রতিনিয়ত রঞ্জনহীন নাই, সুতরাং নির্মল যেটা শাব্দিক অর্থ সেটাকে আমরা উত্তর হিসেবে নিতে পারবো। এরপরে আপে শব্দের অর্থ কি? আপে মানে আপনি, এখানে আপে শব্দের অর্থ আপনি, ইউ। সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। আরবি ফার্সি ভাষার প্রতি কবির কোনো রাগ নেই কেন? আচ্ছা, ধর্মীয় গ্রন্থের ভাষা বলে, সবার এ ভাষার প্রতি শ্রদ্ধা বেশি বলে, অত্যন্ত শ্রুতিমধুর বলে, কবি সকল ভাষার প্রতি সমান শ্রদ্ধাশীল বলে। আচ্ছা, এখানে এই কথাটাকে যখন তিনি বলছিলেন, বলার সময় কি বলছিলেন বলতো? উনি বলছিলেন যে আরবি ফার্সি হিন্দে নাই দুই মত, যদিও বা লেখায় আল্লাহ নবীর সিফত। তো আল্লাহ নবীর সিফত বা প্রশংসা বলার কারণে এই ভাষাগুলোর প্রতি ওনার কোনো রাগ নাই, মানে এগুলো ধর্মীয় গ্রন্থের ভাষা এই অর্থে, ঠিক আছে? কবি আব্দুল হাকিম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1620। মারা গেছেন কত? 1690। মাথায় রেখো, এগুলো খুব ইম্পর্টেন্ট তথ্য। এরপরে আসো আমরা কথা বলবো এবার তোমাদের কিছু জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে, এরপর আমরা সৃজনশীলের দিকে যাব আস্তে আস্তে। সো শুরু করি, চলো। এখান থেকে এটা কথা তোমাদের মনে করাই দেই, এটা কিন্তু সেই কবিতা যেটার অলমোস্ট প্রতিটা লাইন ধরেই প্রশ্ন করা সম্ভব, চাইলে প্রশ্ন করতে পারে টিচার। বোঝো না এই কথা? ধরো একটা লাইন ধরে তুলে দিয়ে এখান থেকে বললো এটা এই শব্দের অর্থ কি, ওকে, অথবা এটা দ্বারা কি বোঝানো হয়েছে, এরকম প্রশ্ন তোমাকে প্রতি লাইন থেকে করতে পারে, কারণ কবিতাটা যেহেতু আসলে যেহেতু কঠিন। আরবি ফার্সি শাস্ত্রে কবি আব্দুল হাকিমের কি নেই? খেয়াল করো তো, আরবি ফার্সি শাস্ত্রে কবি আব্দুল হাকিমের কি নেই? ওনার কোনো রাগ নেই, ওনার কোনো বিদ্বেষ নেই। এখন যদি কি নেই বলছে, যদি বলতো আরবি ফার্সি শাস্ত্রে শাস্ত্রে কবি আব্দুল হাকিমের রাগ বা বিদ্বেষ নেই কেন, ধরো এরকম দিয়ে তোমাকে নেই কেন দিয়ে প্রশ্নটা করলো, এবার কি অ্যান্সার দিবা? এখানে তো বললো আরবি ফার্সি শাস্ত্রে কবি আব্দুল হাকিমের কি নেই, তুমি বললা রাগ বা বিদ্বেষ নেই। এটাকে জ্ঞানমূলক থেকে ডাইভার্ট করে বানায় এটাকে অনুশীলনে নিয়ে গেল, নিয়ে জিজ্ঞাসা করলো আরবি ফার্সি শাস্ত্রে কবি আব্দুল হাকিমের রাগ নেই কেন? তখন উত্তর দিবা এগুলো ধর্মীয় গ্রন্থের ভাষা হিসেবে মুসলমানদের কাছে ভাষাগুলো পবিত্র। আব্দুল হাকিম ও একজন মুসলমান হিসেবে এই ভাষাগুলোকে পবিত্র মনে করেন, এবং এই ভাষাগুলোর প্রতি ওনার কোনো কি নাই, রাগ, ক্ষোভ কিংবা বিদ্বেষ নাই, নেই। ওকে, সুতরাং এটাকে তুমি চাইলে এখানে জ্ঞানমূলকে আছে, টিচার যদি চায় এটাকে অনুধাবনমূলকের প্রশ্ন বানায় দিতে পারে, সেই সুযোগ আছে। স্রষ্টা কোন ভাষা বুঝতে পারেন বলো? আরবি ভাষা, ফার্সি ভাষা নাকি বাংলা ভাষা? স্রষ্টা
কোন ভাষা বুঝতে পারেন? সকল ভাষা বুঝতে পারেন। কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? নূরনামা। কবি কাদের জন্ম পরিচয় সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন? আমি লাইনটা লিখে দেই। যেসব বা সবে, আমার ভুল হতে পারে, দেখে নিও। যেসবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। অর্থাৎ আমি নির্ণয় করতে পারি না। এখন বলো, এখান থেকে উত্তর বের করতে বলে তুমি কিভাবে বের করবা? যেসব বঙ্গায়ত জন্মে, যারা বাংলা ভাষা বাংলা অঞ্চলের মধ্যে কি করে জন্মগ্রহণ করে, হিংসে বঙ্গবাণী বাংলাকে হিংসা করে, সেসব মানে ওই মানুষগুলো কাহার জন্ম মানে কার জন্ম নির্ণয় নির্ণয় জানি মানে নির্ণয় করতে পারি না। চট্টগ্রামের ভাষায় নাবাচক অব্যয়টা চলে আসে আগে ক্রিয়াপদের, আর আমাদের ভাষায় চলে যায় পরে। যেমন আমরা বলি পারি না, ওরা বলে নভারি বা নভাইগুম, তাই না? আমরা বলি খাবো না, আবার নখাইয়ুম, যাবো না নজইয়ুম। তো এরা নটাকে আগে আনে, আর নোয়াখালীর ভাষা এটাকে বলা হয় পরে। যাইতো ন, খাইতো ন, নটা আমরা না বলি, প্রমিত বাংলায় বলি না। আর নোয়াখালীর ভাষায় বলা হয় যাইতো ন, আর চট্টগ্রামের ভাষায় বলা হয় নজইয়ু, আর আমার ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় বলা হয় যাইতাম না। ঠিক আছে? পৃথিবীর সব ভাষার আঞ্চলিক রূপ আছে, খবরদার, ভালো মতো বুঝো। এবং আঞ্চলিক রূপগুলো হচ্ছে ভাষার জন্য অ্যাসেট বা সম্পদ। ঠিক আছে? যে ভাষা যত বেশি ভার্সেটাইল, যত বেশি আঞ্চলিক রূপ থাকবে, সে ভাষা তত বেশি ধনী ভাষা হবে, মানে রিচ হবে। কারা হিন্দুর অক্ষরকে হিংসা করে? এখন বলো, কারা হিন্দুর অক্ষরকে হিংসা করে? মারফত ভেদে যার নাহিক গমন, হিন্দুর অক্ষর হিংসে সেসবের গণ। যাদের সত্যিকারের জ্ঞান নাই। মারফত শব্দের অর্থ মরমী সাধনা, আধ্যাত্মিকভাবে আল্লাহকে পাওয়ার সাধনা। আর এখানে মারফত শব্দ দ্বারা প্রকৃত খাঁটি অরিজিনাল জ্ঞান, সত্যিকারের জ্ঞান, যারা সেই ভেদ বোঝে না, যাদের ওই জ্ঞান নাই, যারা খুব কম জানে, সামান্য জানে, যাদের সীমাবদ্ধ নলেজ, মারফত ভেদে যাদের জ্ঞান নাই, যাতায়াত নাই, তারাই বাংলা ভাষাকে কি করে? হিন্দুর অক্ষর বলে হিংসা করে। মনে থাকবে, অল্প জ্ঞানী মানুষ যাদের মারফত ভেদে কি নাই, জ্ঞান নাই বা যাতায়াত নাই, তারা হিন্দুর অক্ষর মনে করে বাংলাকে, এবং তারা বাংলা ভাষাকে হিংসা বা ঘৃণা বা অবজ্ঞা করে। কবিতায় নিরঞ্জন শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? তোমাকে কিন্তু জিজ্ঞাসা করা নিরঞ্জন শব্দের অর্থ কি, বলছে কবিতার মধ্যে কোন অর্থে ব্যবহার হয়েছে, তখন বলবো সৃষ্টিকর্তা। বঙ্গবন্ধু কবিতাটি কে লিখেছেন? কবি আব্দুল হাকিম। কবি আব্দুল হাকিম কত সালে জন্মগ্রহণ করেন? 1620। বঙ্গবন্ধু কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? বলবা নূর নামা। সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দুয়ানি বলতে কি বোঝানো হয়েছে? বলছে কি হিন্দুয়ানি হোক। হিন্দুয়ান মানে তুমি বাংলাকে হিন্দুয়ানির ভাষা বলো, আর সংস্কৃতে বলো, যে কোনো ভাষায় বলো না কেন, অর্থাৎ সৃষ্টিকর্তার কাছে, মহান আল্লাহ পাকের কাছে ভাষার কোনো ভেদাভেদ নাই। আমরা যে ভাষাকে যাই মনে করি না কেন, ভালো ভাষা বলি, খারাপ ভাষা বলি, হিন্দুদের ভাষা বলি আর মুসলমানদের ভাষা বলি, যাই বলি না কেন, সর্ববাক্য বা সমস্ত ভাষা সৃষ্টিকর্তা বোঝেন। দেশি ভাষায় বুঝিতে ললাটে পড়ে ভাগ। আমার দিকে তাকাও, তাহলে বুঝতে পারবা। মনে করো আমি কোনো কিছু একটা দেখার পরে বুঝতেছি না, সেটাকে এই যেরকম করে না আমরা, মানে এই যে একটা, বোঝা গেছে কথা? মানে কোনো কিছুর প্রতি আমার তীব্র আকর্ষণ যদি থাকে, আমি সেটাকে হাসতে হাসতে গ্রহণ করব, ওয়াও। আর যখন এটার প্রতি আমার ভালোবাসা থাকবে না, আবেগ কাজ করবে না, অনুরাগ থাকবে না, প্রেম থাকবে না, তখন দেখলে ক্লিয়ার। বলছে যারা বাইরের ভাষার প্রতি, অন্য ভাষার প্রতি বা বিজাতীয় ভাষার প্রতি খুব অনুরাগ দেখায়, অথচ দেশি ভাষা বোঝার ক্ষেত্রে ললাটে ভাঁজ পড়ে। ললাট মানে হচ্ছে কপাল।
বোঝা গেছে? তাদের প্রতি কবির চরম ক্ষোভ এবং কষ্ট। দেশি ভাষা বুঝিতে ললাটে পড়ে ভাগ। ওকে। টেকাজে নিবেদি বাংলা কোরিয়া রচন বলতে কি বোঝাতে চেয়েছেন? বলছে যাদের কিতাব পড়ার অভ্যাস নাই তারা এসে আমাকে তাদের কবিতা ইচ্ছার কথা প্রকাশ করলো, আমি যেন তাদের জন্য কিছু লিখি, কারণ তারা তো বাংলা ছাড়া কিছু জানে না। তখন আমি সেই কাজে কি করলাম, নিজেকে নিবেদন করলাম, আমি নিজেকে আত্মনিয়োগ করাইলাম। আত্মনিয়োগ করে আমি সেই ভাষায় লেখা শুরু করলাম এবং বাংলা রচনা করলাম। বাংলা রচনা করে আমি আমার পরিশ্রম দ্বারা কি করতে চাইলাম, তাদেরকে খুশি করতে চাইলাম। ওকে। আরবি ফার্সি ভাষা সম্পর্কে বঙ্গবাণী কবিতার কবির অভিমত কি? ওই ভাষার প্রতি কবির কোনো কি নেই, কোনো ক্ষোভ নেই, কোনো রাগ নেই, কোনো বিদ্বেষ নেই। ক্লিয়ার? নিজ দেশ ত্যাগী কেন বিদেশনও যায়, নিজের দেশ ত্যাগ করে বিদেশ যায় না কেন? কবি কাদেরকে কেন কথা বলেছেন? ওই যে দেশি ভাষা বিদ্যা যার মনে ন জোয়ায়, মানে দেশের ভাষা বিদ্যার প্রতি যার মনে কোনো আবেগ নাই, যার মনে দেশ ভাষা বিদ্যার প্রতি কোনো ভালোবাসা জন্মায় না, প্রেম নাই, জন্ম হয় না যে ভাষা নিজের মনের মধ্যে ভালো যে বাসে না, সে এই দেশ ছাড়া বিদেশ যায় না কেন? এরপরে আসো আমরা এবার সৃজনশীল নিয়ে কথা বলবো। একটা কবিতা পড়ি তোমাদের সাথে, দেখো। অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরলো ছেলে, মা বলল কোন পেপারে কত নম্বর পেলে? হিস্ট্রিতে মম 84, ম্যাথসে 90। মা বলল ফ্যান্টাস্টিক, জাস্ট লাইক আ হিরো। জিওগ্রাফির পেপারে তো 100-এ 100, ডুবিয়ে দিল বেঙ্গলিটা, ভেরি পুয়ার গ্রেড। চিন্তা করছো, সে হিস্ট্রিতে পাইছে 84, ম্যাথে 90 পাইছে, আর মা বলছে ঠিক আছে, দারুণ, জাস্ট লাইক হিরো, বিশাল কাজ করেছে। ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেঁকিয়ে বলে নেভার মাইন্ড, বেঙ্গলিটা না শিখলেও চলে। এবার মা ছেলেকে সান্ত্বনা দিচ্ছে, কিছু ভাবিস না বাবা, মন খারাপ করিস না, বাংলা না শিখলেও চলে, অসুবিধা নেই। বাবা বলল বেশ বলেছো বঙ্গমাতার কন্যে, বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্যে। বিদ্যাসাগর রবীন্দ্রনাথ নেহাত ছিলেন বোকা, না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা। মা বলল চুপ করো তো, ওর ফলটা কিসে? স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে? ওর ফল্ট, ওর ভুল এটা কোথায়? স্কুলেরই তো ভুল, আমার ছেলে তো পড়াশোনা করছে, ওখানে বাংলাটা ইংলিশে পড়ায় না কেন? কি আবদার। আচ্ছা যাই হোক, এটা আম, রাজশাহী বোর্ড 2022 সালের কোশ্চেন। আসো শুরু করি। উদ্দীপকের মায়ের বক্তব্যে কবিতার যে বিশেষ দিকটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো। উদ্দীপকের বাবাকে কি কবি আব্দুল হাকিমের প্রতিরূপ বলা যায়? তোমার মতের পক্ষে যুক্তি দাও। সহজ না প্রশ্নটা? উদ্দীপকের মায়ের বক্তব্যে কবিতার যে বিশেষ দিকটি প্রতিফলিত হয়েছে, নিজ ভাষার প্রতি অবজ্ঞা, তার পাশাপাশি বিদেশি ভাষার প্রতি কি বলে এটাকে, দরদ বলবো না আলগা পিরিত বলবো? বিদেশি ভাষার প্রতি আকর্ষণ বলি না? এটা হইলো মায়ের মায়ের হ্যাঁ, মায়ের বক্তব্যে। মায়ের বক্তব্যে নিজ ভাষার প্রতি অবজ্ঞা এটা প্রকাশ পাইছে, আর মায়ের বক্তব্যে বিদেশি ভাষার প্রতি আকর্ষণ এটাও প্রকাশ পাইছে। সো বোথ আর কারেক্ট, তুমি দুটোই নিতে পারো, দুটোকে একসাথে বলবো আর কি। যে মায়ের বক্তব্যে বিদেশি ভাষার প্রতি আকর্ষণ এবং দেশের ভাষার প্রতি বা নিজের ভাষার প্রতি অবজ্ঞা প্রকাশ পেয়েছে। এখন মধ্যপক্ষে মায়ের বক্তব্যে কবিতার যে বিশেষ দিকটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো। তো কবিতার বিশেষ দিক কোনটা? ওভাবেই বলবো, নিজ ভাষার প্রতি অবজ্ঞা এবং বিদেশি ভাষার প্রতি আকর্ষণ। বুঝতে পারছো? কারণ মায়ের মধ্যে এটাই আছে আর কবিতার মধ্যে এটাই আছে, তাহলে প্রশ্ন হচ্ছে উদ্দীপকের মায়ের বক্তব্যে কবিতার যে বিশেষ দিক, কবিতার বলছে নিজ ভাষার প্রতি অবজ্ঞা এবং বিদেশি ভাষার প্রতি আকর্ষণ, একদলের মানুষ আছে, সেই দিকটা মায়ের বক্তব্যে প্রকাশ হয়েছে, তারপর তার ব্যাখ্যা দিলা।
যে কবিও বলেছেন যে যাতে বাঙালি কিন্তু আরবি ফার্সির প্রতি অতিরিক্ত দরদ, অতিরিক্ত ভালোবাসা, সেই ভাষার প্রতি খুব প্রেম দেখায়। আর বাংলা যখন আসে সামনে তখন বাংলাকে কি বলে, এরকম করে ললাটে ভাঁজ করে তারপরে বাংলাকে বুঝতে চায়। বাংলা দেখলে তাদের এরকম একটা অ্যালার্জি অ্যালার্জি ভাব থাকে, বাংলাকে তারা পছন্দ করে না। কিন্তু যখন ইংরেজি ভাষা বা আরবি ফার্সি ভাষা, কবিতার ক্ষেত্রে আরবি ফার্সি, আর আমাদের বর্তমান সমাজের ক্ষেত্রে যদি আমরা ইংরেজি বা বিদেশি বিজাতীয় ভাষার কথা বলি, ঘরে ঘরে ছেলেরা সব কার্টুন দেখতে দেখতে সব হিন্দি ভালো করেই জানে, আর বাংলা অনেক শব্দের খুব সিম্পল অর্থ জানে না। বুঝতে পারছো কথাগুলো? তো এই হচ্ছে ব্যাপার। উদ্দীপকের বাবাকে কি কবি আব্দুল হাকিমের প্রতিরূপ বলা যায়? তোমার মতের পক্ষে যুক্তি দাও। এখন এটা আমি যদি তোমাদের সামনে থাকতাম, আমি তোমাদের প্রত্যেকের কাছ থেকে নিতাম যে তোমরা কি বলো, তোমরা কি বলো, আমি নিতাম। প্রতিরূপ বলবা কিনা? হ্যাঁ বলবা। দেখো কি বলছে। বাবা বলল, বেশ বলেছো বঙ্গমাতার কন্যা, তুমি তো বাংলা মায়ের মা কন্যা। বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্য। এটা কিন্তু অরূপ দত্তের কবিতা। এটা পশ্চিমবঙ্গের একজন কবি আছে অরূপ দত্ত, ওনার একটা কবিতা, কবিতার নামই বাংলা টাংলা। তো বলছে বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্য। বিদ্যাসাগর রবীন্দ্রনাথ তারা তো বোকা ছিলেন, নইলে কি কেউ শখ করে বাংলা বইয়ের বোকা হয়? বাংলা বই এত পড়ে। তাইলে এই যে বাংলা ভাষার প্রতি তীব্র আকর্ষণ থেকে বাবা রাগে ক্ষোভে কষ্টে, তাই না, সন্তানের মায়ের সাথে এই কথাগুলো বলেছেন। সুতরাং তাকে আব্দুল হাকিমের প্রতিরূপ বলা যায় কিনা? একদিক থেকে যায়, কিন্তু সব পুরা 100% দিক থেকে বলা যায় না। কেন বলা যায় না আমি তোমাকে বলি। মানে দেশের ভাষার প্রতি ভালোবাসা আছে এই দিক থেকে, কিন্তু 100% প্রতিরূপ বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ কবিতা আব্দুল হাকিম আরো বেশি কিছু, আরো বিস্তারিত কিছু জিনিস ইনক্লুড করেছেন। কি কি ইনক্লুড করছেন তুমি একটু একটু চিন্তা করলেই বুঝতে পারো। কারণ কবিতার শুরু থেকে শেষ পর্যন্ত আব্দুল হাকিম কোন কোন বিষয় নিয়ে, তারপরে কোন কোন সাইড নিয়ে কথা বলছে, বাংলা ভাষার প্রতি যাদের অবজ্ঞা আছে, তারপরে বাংলা ভাষার প্রতি যাদের কোনো দরদ নাই, বা মানে কি বলে, বিদেশি ভাষার প্রতি যাদের খুব বেশি দরদ আছে, প্রেম আছে, আলগা প্রীতি আছে, এই কথাগুলো সবগুলো কবিতার মধ্যে আছে। সুতরাং তুমি বলবো প্রতিরূপ বলা মানে সামান্য রূপ আছে এটা বলা যায়, কিন্তু প্রতিরূপ এটা বলা যায় না। আসলে এটা বলা, মূলত এটা বলা যায় না। কারণ কবিতার মধ্যে কবি আরো বিশদ বিস্তৃত ভাষায় বলেছেন। কবি এক জায়গায় বলছেন দেশের ভাষার প্রতি যার আবেগ না সে দেশ ছেড়ে যায় না কেন। আরেক জায়গায় যায় বলছেন যে সেসব কাহার জন্ম নির্ণয় না জানি। আরেক জায়গায় যায় তিনি দেশের ভাষার প্রতি প্রেম দেখানোর সাথে সাথে দেশ প্রেমের কথাও তো বলছেন। বলছেন মাতা পিতা মোহক্রমে বঙ্গত বসতি, দেশি ভাষা উপদেশ মনে হিত অতি। সুতরাং আমার সবাই যেহেতু বাংলায় বসবাস করতেছে, তাই বাংলা ভাষা উপদেশ আমার কাছে আপন। কিন্তু এখানে এত বিশাল কথা বাবার কথার মধ্যে আমরা পাই না, তাই শতভাগ প্রতিরূপ বলা যাবে না। ওকে। আচ্ছা, তারপরে আসো মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। মাগো তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা, আমরি বাংলা ভাষা। কি যত বাংলা গানে গান গেয়ে দাঁড় মাঝি টানে, গেয়ে গান নাচে বাউল ধান, গান গেয়ে ধান কাটে চাষা, বাজিয়ে রবি তোমার বিনে আনলো মালা জগৎ জিনে, তোমার চরণ তীর্থে মাগো জগৎ করে যাওয়া আসা, আমার এই বাংলা ভাষা। এটা বাংলা ভাষা কবিতা। রাইটারের নাম অতুল প্রসাদ সেন। আমাদের সময় ক্লাস 4 এর পাঠ্য ছিল। অতুল প্রসাদ সেন। এখন দেখো, তোমরা উপরের লাইনগুলো বুঝছো আমি জানি, এখান থেকে তোমাদের একটু কঠিন। কি যত বাংলা গানে গান গেয়ে দাঁড় মাঝি টানে, মানে মাঝির দাঁড় টানে বাংলা গান গাইতে গাইতে। গেয়ে গান নাচে বাউল, গান গেয়ে ধান কাটে চাষা, বাজিয়ে রবি তোমার বিনে আনলো মালা জগৎ জিনে। মানে রবীন্দ্রনাথ তোমার বিনে বা মানে বাজাইতে বাজাইতে, মানে তোমার বিন বাজায়, বিনা বাজায় আর কি, তোমার সুরের বিনা বাজায় আনলো মালা জগৎ জিনে। জিনে মানে হচ্ছে জয় করে। তোমরা বাবরের মহত্ব পড়েছো না 9-10-এ? ওই যে সম্রাট বাবর দিল্লি দখল করলো, ওখানটা কথা আছে, গর্জিয়ে উঠেল সংগ্রাম সিং, জিনেছ মুসলমান জয়ী বলিব না এ দেহে রহিতে প্রাণ। জিনেছ মানে জয়ী হয়ে গেছো, জিতে গেছো মুসলমান। জিনে মানে এখানে জয় করার অর্থে। বলছে রবীন্দ্রনাথ তোমার সুরের বিনা বাজায় জগৎ জয় করে আনলো, তোমার চরণ তীর্থে মাগো জগৎ করে যাওয়া আসা আমরি বাংলা ভাষা। এখন আসো, উদ্দীপকের কবিতার যে ভাবের প্রতিফলন ঘটেছে তা ব্যাখ্যা করো। উক্ত ভাব প্রকাশের ক্ষেত্রে উদ্দীপকের কবির চেয়ে আব্দুল হাকিমের অবস্থান সুদৃঢ় ও বলিষ্ঠ। কবিতার আলোকে মন্তব্যটি বিশ্লেষণ করো। আচ্ছা, উদ্দীপকের কবিতার যে ভাবের প্রতিফলন ঘটেছে, কবিতার ভাষার প্রতি গভীর, মাতৃভাষার প্রতি, ভাষার মাতৃ বা দেশের ভাষা আর কি, হ্যাঁ, বা বাংলা ভাষা, বা তুমি মাতৃভাষা না বাংলা ভাষা এখানে বলো, তাহলে সহজে বোঝা যাবে।
তুমি বলবা উদ্দীপকে বাংলা ভাষার প্রতি কবির গভীর প্রেম ও অনুরাগ তাহলে উদ্দীপকে কবিতার যে ভাবের প্রতিফলন ঘটেছে, কবিতার বাংলা ভাষার প্রতি গভীর প্রেম ও অনুরাগ প্রকাশিত হয়েছে। কারণ কবিতার মধ্যে বাংলা ভাষার প্রতি যে প্রেমটা আছে, উদ্দীপকের মাঝে আমরা সেরকম প্রেমটাই দেখি। আচ্ছা, উক্ত ভাব প্রকাশের ক্ষেত্রে মানে মাতৃভাষার প্রতি গভীর প্রেম এবং অনুরাগ প্রকাশের ক্ষেত্রে উদ্দীপকের কবির চেয়ে আব্দুল হাকিমের অবস্থান সুদৃঢ় ও বলিষ্ঠ। হ্যাঁ, বলিষ্ঠ কারণ এখানেও ভাষার প্রতি প্রেম, কবিতার মধ্যে ভাষার প্রতি প্রেম, কিন্তু কবিতার কবি অর্থাৎ আব্দুল হাকিমের অবস্থান আরো শক্তিশালী এই কারণে উনি ভাষার প্রতি প্রেম প্রকাশ করেছেন, তার পাশাপাশি আবার ভাষাকে যারা অবজ্ঞা করে, মাতৃভাষার প্রতি যাদের দরদ নাই, প্রেম নাই, আবেগ নাই, ভালোবাসা নাই, তাদের প্রতি তীব্র ক্ষোভ এবং ঘৃণা উগরে দিয়েছেন। তাদেরকে এক জায়গায় দেশ ছেড়ে চলে যেতে বলছে, আর এক জায়গায় বলতে তোদের জন্ম পরিচয় ঠিক নেই, এটা বলছে আরেক জায়গায়। বোঝা গেছে কথা? এই জন্য আব্দুল হাকিমের অবস্থান আরো বলিষ্ঠ, আরো সুদৃঢ়, আরো শক্তিশালী। তো এর থেকে বেশি উদ্দীপকে যা আছে তার থেকে বেশি পয়েন্ট কোনগুলো আব্দুল হাকিমের মধ্যে আছে সেটা বলে দিলে তোমার উত্তর হয়ে যাবে। ফাইন। পরের মুখে শেখা বুলি পাখির মতো কেন বলিস, পরের ভঙ্গি নকল করে নটের মতো কেন চলিস, তোর নিজস্ব সর্বাঙ্গে তোর দিলেন ধাতা আপন হাতে, মুছে সেটুকু বাজে হলি গৌরব কি মারলো তাতে, আপনারা যে ভেঙে চুরে গড়তে চায় পরের ছাঁচে, অলিক ফাঁকি মেকি সেজন নামটা তার কদিন বাঁচে। উফ, কি দারুণ, অসাধারণ সুন্দর এই কবিতাটা, তাই না? বলছে পরের মুখে শেখা বুলি পাখির মতো বলিস কেন, ওই বুলিটা পরের ভঙ্গি নকল করে তুই নটের মতো কেন চলিস, নট মানে যে অভিনয় করে, অর্থাৎ কপি কেন করো, তো বাইরের তো আইডলের পিছনে কেন ঘুরো, তোর নিজস্ব সর্বাঙ্গে তোর দিলেন ধাতা আপন হাতে, মুছে সেটুকু বাজে হলেই গৌরব কি বাড়লো তাতে, সৃষ্টিকর্তা তোর জন্য যা দরকার সমস্ত কিছু তোর মধ্যে দিয়ে দিলেন, আর তুই সেটুকু বাদ দিলে মুছলে, মুছে দিয়ে বিদেশের মতো কারোর মতো হতে চাইলে তাতে কি গৌরব কিছু কিছু তো বাড়লো, বাড়লো না। আপনারে যে ভেঙে চুরে গড়তে চায় পরের ছাঁচে, যে নিজেকে ভেঙে অন্যের ছাঁচে গড়তে চায়, অলিক ফাঁকি মেকি সেজন মিথ্যা। অলিক মানে মিথ্যা, ফাঁকি মানে ফাঁকিবাজ, মেকি মানেও মিথ্যা, মানে হচ্ছে মানে নাম সর্বস্ব আর কি। নামটা তার কদিন বাঁচে, তার নাম তো বেশি দিন বেঁচে থাকে না, সে শক্তিশালী না। উদ্দীপকের পংক্তিগুলোর সাথে বঙ্গবাণী কবিতার সাদৃশ্য নিরূপণ করো। একদম দারুণ। বঙ্গবাণী কবিতা এখানে কি বলছে বলতো? এখানে বলছে যে নিজস্বতার বাইরে না যাওয়া, এক কথায় যদি বলি, তাই না? নিজস্বতার বাইরে না যাওয়া, যদি ভাই এক কথায় যদি তোমাদের বুঝাইতে চাই আর কি, অর্থাৎ তোমার যা আছে, তোমার কালচার, তোমার কৃষ্টি, তোমার ভাষা, এগুলো তোমার অ্যাসেট, তুমি এগুলো নিয়ে থাকো। তোমার মধ্যে যা আছে, সৃষ্টিকর্তা তোমাকে যা দিলেন, এগুলো বাদ দিয়ে অন্যের মতো হতে চায় না, আরেকজনকে কপি করো না, তাটা নিজের মধ্যে আইনো না, তাই না? নিজস্বতা। তো উদ্দীপকের পংক্তিগুলোর সাথে বঙ্গবাণী কবিতার সাদৃশ্য, বঙ্গবাণী কবিতাতে তো বাংলা ভাষার প্রতি যে আবেগ, বাংলা ভাষার প্রতি বা দেশের প্রতি বাংলা ভাষার প্রতি প্রেম না ও গভীর আবেগের সাথে এমনকি দেশপ্রেম পর্যন্ত এখানে আছে, ঠিক তো? তাহলে এখন পংক্তিগুলোর সাথে বঙ্গবাণী কবিতার সাদৃশ্য, এখন তো বঙ্গবাণীতেও বলা হয়েছে এটাই, তোমার জন্ম এদেশে, বেড়ে উঠছে দেশে, তুমি পরিচয় বাঙালি, কিন্তু বাংলা ভাষার প্রতি তোমার কোনো আবেগ নাই, যেসব বঙ্গে তো জন্মে হিংসে বঙ্গবাণী। ক্লিয়ার? সুতরাং এখানেও উদ্দীপকের যে কথা বলছে যে নিজেরটা ছেড়ে অন্যটার মতো হতে চায় না, কবিতা তো সেই কথাগুলোই বলছে। সুতরাং দুটেই প্যারালাল, পাশাপাশি দেখাই দিলে উত্তর হয়ে যাবে। নিজের স্বকীয়তাকে আঁকড়ে ধরার মধ্যে প্রকৃত সার্থকতা নিহিত। উদ্দীপক ও বঙ্গবাণী কবিতার লোকে তার বিশ্লেষণ করে 100%। উদ্দীপকে একই কথা আছে, বঙ্গবাণীতে একই কথা আছে। এবং ভাই তোমাদের সাথে যোগ করি, আমি যেমন তেমনটাই আমার স্মার্টনেস,
আমি যেমন তার মধ্যে আমার সমস্ত কিছু তৈরি করা লাগবে, ফাউন্ডেশন আল্লাহ দিয়ে দিয়েছেন, আমি তাকে নিজের মতো করে করব। এখন আমি যদি অন্যের মতো হই, মনে রাখো, তুমি যদি অন্য কাউকে এমন ভাবে ফলো করো, মানুষ তোমাকে মনে রাখবে না নিজস্বতা না থাকলে। কারণ মূল কপি তো আছে, ফটোকপি দিয়ে কি হবে? এখন মনে করো ফর এক্সাম্পল একজন শাহরুখ খানের মতো দেখতে, তো লাভ কি? শাহরুখ খানই তো আছে, ওরে দিয়ে লাভ কি? শাহরুখ খান আছে না, তো শাহরুখ খানের মতো দেখতে হলে তো লাভটা কি? মানুষ তো ফটোকপি নিবে না, মূল কপি যেখানে অ্যাভেলেবল। কথা বুঝতে পেরেছো? সো নিজের স্বকীয়তা, আমার কি আছে, আমি কি, আমার নিজস্বতাকে যখন আমি তুলে ধরতে পারবো, আমি যখন আমারটাকে নিয়ে রিলাইজ করতে পারবো, এটার মধ্যে প্রকৃত সার্থকতা আমি খুঁজে পাবো। আমি বাঙালি, এটাই আমার সব থেকে বড় পরিচয়। তারপরে আসো আমরা একদম আজকের ক্লাসের শেষ প্রান্তে চলে আসছি। সবাই ভালো থাকবা, সবার জন্য অনেক দোয়া করি ভাইয়া। আমার জন্য দোয়া করবা, আবার কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।